আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা প্যাসকেলের সূত্র, বাতাসের চাপ, টরিসেলের পরীক্ষা এই ৩টি টপিক কভার করার ট্রাই করব। প্রথমে যাই প্যাসকেলের সূত্র কি সেটা। প্যাসকেলের সূত্রটি হলো কোনো তরল বা বায়বীয় পদার্থে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের চারদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং এই চাপ তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। ঠিক আছে, চলো এই জিনিসটা আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা যদি এখানে 1 মিটার স্কোয়ার এরিয়া নিই এবং এখানে 2 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এখানে প্রেশারটা কতটুকু ফিল হবে? প্রেশার পি সমান কি ছিল? F/A। তো আমি 1 মিটার স্কোয়ার এরিয়াতে 2 নিউটন বল যদি প্রয়োগ করি তাহলে প্রেশারটা কি হবে? 2 প্যাসকেল। এই যে 2 প্যাসকেল চাপটা আমরা প্রয়োগ করছি, এই চাপটা বিন্দুমাত্র না কমে এই বায়বীয় পদার্থের মাধ্যমে চারদিকে ছড়ায় পড়বে। ঠিক আছে, এবং এই যে বায়বীয় পদার্থগুলো আছে, এই যে গ্যাসটা যে আছে, সেটা কি করবে? এই পাত্রের গায়ে লম্বভাবে এই প্রেশারটা সে ক্রিয়েট করবে। ঠিক আছে, তো এখানে দেখো সবগুলা এরিয়াতে বা সব পয়েন্টে কি ধরছি? প্রেশারটা সেমই ধরছি। ঠিক আছে, এখানে জাস্ট এরিয়া যদি আমি কম নিই তাহলে কি হবে? এখানে ফোর্সটা কম আসবে, এরিয়া বেশি নিলে ফোর্স বেশি আসবে। ঠিক আছে, আরও বেশি এরিয়া নিলে আরও বেশি ফোর্স আসবে, বাট তাদের যে রেশিওটা F/A অর্থাৎ প্রেশার কিন্তু এখানে সব জায়গায় সেম থাকবে। ঠিক আছে ভাইয়া, আমরা পরবর্তী টপিকে মুভ করি। প্যাসকেলের সূত্রের ব্যবহার। প্যাসকেলের সূত্রের ব্যবহারটা মূলত বলবৃদ্ধিকরণ নীতিতে হয়। বলবৃদ্ধিকরণ নীতিটা অ্যাকচুয়ালি কি? তো এটা হলো কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর বল প্রয়োগ করা হলে সেই বল বৃহত্তর পিস্টনগুলোতে বহুগুণে বৃদ্ধি পায়। একে বল বৃদ্ধিকরণ নীতি বলে। যেহেতু এখানে বল বৃদ্ধি পাইতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি কি? বল বৃদ্ধিকরণ নীতি। ঠিক আছে, তো এই বল বৃদ্ধিকরণ নীতিটা আমরা চলো গাণিতিকভাবে বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে বাম পাশের ফিগারটা ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে কি দেওয়া আছে? দুইটা পাত্র। ঠিক আছে, একটা ছোট পাত্র, একটা বড় পাত্র, এবং এরা পরস্পর কানেক্টেড। ছোট পাত্রে একটা ছোট পিস্টন এবং বড় পাত্রে একটা বড় পিস্টন লাগানো আছে। ঠিক আছে, তো ধরে নিছি ছোট পাত্রে যে পিস্টনটা আছে তার তলের ক্ষেত্রফলটা A1 এবং বড় পাত্রে যে পিস্টনটা আছে সেটা তলের ক্ষেত্রফলটা হলো A2। তো এখান থেকে আমরা লিখতে পারি এই যে বড় পাত্রের যে পিস্টনের ক্ষেত্রফল A2 গ্রেটার দেন হবে কি ছোট পাত্রের পিস্টনের ক্ষেত্রফল A1। ঠিক আছে, আমরা যদি ছোট পিস্টনের উপর F1 বল প্রয়োগ করি তাহলে কি হবে? এই পিস্টনটা পানির উপর বল প্রয়োগ করবে এবং এই জন্য এখানেও কি হবে? এই যে বড় পিস্টনের উপর পানি বল প্রয়োগ করবে। ধরে নিচ্ছি সেই বলটা উপরের দিকে F2। ঠিক আছে, অবশ্যই এটা উপরের দিকে বল প্রয়োগ করবে। তো ছোট পিস্টনে F1 বল প্রয়োগ করার কারণে ছোট পিস্টনে যে প্রেশারটা ক্রিয়েট হয়েছে সেটাকে আমরা ধরে নিচ্ছি P1 এবং বড় পিস্টনে যে প্রেশারটা ক্রিয়েট হইতেছে সেটাকে ধরে নিচ্ছি আমরা P2। আমরা কিন্তু প্যাসকেলের সূত্রটাকে বলতে পারি কোনো তরলের উপর যদি আমি প্রেশার ক্রিয়েট করি, সেই প্রেশারটা বিন্দুমাত্র না কমে সেটা তরলের মাধ্যমে সঞ্চালিত হয়ে সব জায়গায় সেম পরিমাণ প্রেশার সে ক্রিয়েট করবে। ঠিক আছে, দ্যাট মিন্স এখানে আমি যে প্রেশারটা ক্রিয়েট করতেছি বড় পিস্টনে সেম প্রেশারটা ক্রিয়েট হবে। তো আমরা কিন্তু তাই বলতে পারি কি ছোটো পিস্টনের চাপ সেটা কী হবে? বড় পিস্টনের চাপের সমান হবে। দ্যাট মিন্স P1 এর মানটা P2 সমান হবে। P1 সমান কি লিখতে পারি? প্রেশার P সমান F/A ছিল F1/A1 এবং P2 সমান লিখতে পারি কি? F2/A2। F1/F2 সমান A1/A2। তো এটা আমরা কিন্তু লিখতে পারি এখান থেকে। ঠিক আছে, এবং যেহেতু এখানে A2 এর মানটা A1 এর থেকে বড় হয় তাহলে অবশ্যই F2 এর মানটা অবশ্যই কী হইতে হবে? F1 এর থেকে বড় হইতে হবে। তাহলে দেখো তো ভাই কী হচ্ছে এখানে? ফোর্স F2 এর মানটা F1 এর থেকে বড় মিন্স কি? আমি ছোট ফোর্স প্রয়োগ করে এখানে কী হইতেছে? বড় পিস্টনে একটা বড় বল পাইতেছি। ঠিক আছে, তো যেহেতু এখানে আমি অল্প ফোর্স প্রয়োগ করে বেশি একটা বল পাইতেছি, সেই জন্য আমরা এটাকে বলতে পারি কি? বল বৃদ্ধিকরণ নীতি। তো মোস্ট অফ দ্য কেসে এখানে যে এরিয়াটা দেওয়া থাকে এটা ম্যাক্সিমাম কেসে দেখা যাচ্ছে সার্কুলার। যদি সার্কুলার নাও দেওয়া থাকে আমরা কিন্তু এরিয়াটা বার করতে পারবো। লাইক এটা যদি আয়তাকার আকৃতি দেওয়া থাকে আমরা কি করতে পারবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে গুণ করতে পারবো, তখন আমরা কিন্তু এরিয়াটা পেয়ে যাব। তো আমি এক কাজ করি, আমরা সার্কুলার সেকশনের জন্য এই ফর্মুলাটাকে আরেকটু সিম্পলিফাই করে দিয়ে দিই। ঠিক আছে, A1/A2 সমান কি লিখতে পারি? A1/A2 সমান লিখতে পারি পাই R1 স্কোয়ার বাই পাই R2 স্কোয়ার সমান R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। ঠিক আছে, বা এটাকে আমরা লিখতে পারি কি? D1/2 হোল স্কোয়ার বাই D2/2 হোল স্কোয়ার। আলটিমেটলি কী হবে? D1 স্কোয়ার বাই D2 স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি কি? F1/F2 সমান A1/A2। যদি ক্রস সেকশনটা সার্কুলার হয় তখন লিখতে পারি কি? R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান D1 স্কোয়ার বাই D2 স্কোয়ার। তো এখানে একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে ভাইয়া আমরা মাত্রই দেখলাম ছোট পিস্টনে অল্প মানের একটা বল প্রয়োগ করে বড় পিস্টন থেকে একটা বড় মানের বল পাইতেছে, দ্যাট মিন্স এখানে যে বল বৃদ্ধি পাইতেছে তাহলে কি শক্তিও বৃদ্ধি পাবে? অ্যাকচুয়ালি উত্তরটা না হবে। কারণ কি? মহাবিশ্বে শক্তি সবসময় সংরক্ষণশীল থাকে, শক্তির কোনো উৎপত্তি বা ধ্বংস নাই। এই প্রশ্নের উত্তরটা আমরা এই স্লাইড থেকে পাবো। আমরা আগের চিত্রটা আবার দেখি। এখানে ছোট পাত্রে F1 বল প্রয়োগ করার কারণে কি হবে? ছোট পাত্র থেকে কিছু পরিমাণ
তরল অপসারিত হবে, ঠিক আছে, এবং এই তরলটা কোথায় যাবে, এই পাইপের মাধ্যমে বড় পাত্রে আসবে, ঠিক আছে। যেহেতু ছোট পাত্র থেকে তরলটা অপসারিত হবে, তো অবশ্যই এখানে কি হবে, ছোট পাত্রের পানির যে উচ্চতাটা সেটা কিছুটা কমে যাবে এবং বড় পাত্রের পানির যে উচ্চতাটা সেটা কিন্তু বাইরে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে বলতে পারি ছোট পাত্রের যে পানির উচ্চতাটা কমছে সেটা L1 পরিমাণে কমে গেছে, ঠিক আছে, এবং বড় পাত্রে যে পানির উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে সেটা L2 পরিমাণে বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো অবশ্যই এখানে L2-র মানটা, এই L2-র মানটা কিন্তু L1-এর থেকে ছোট হবে। যেহেতু এখানে A2 গ্রেটার দেন A1, তাহলে আমরা বলতে পারি কি এই L1-এর মানটা L2-র থেকে বড় হবে। এখন তোমাকে যদি প্রশ্ন করি ছোট পিস্টনের কৃত কাজ এবং বড় পিস্টনের কৃত কাজটা কত হবে, সেটা কেমনে বুঝবা? দেখো এখানে ছোট পিস্টনের উপর F1 বলটা নিচের দিকে প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে, এবং এই বলের কারণে পিস্টনটা নিচের দিকে L1 পরিমাণ নিচে নামবে। যেহেতু পানির উচ্চতা L1 নিচে নামতেছে, অবশ্যই পিস্টনটাও L1 পরিমাণে নিচে নামবে। তো বল এবং সরণের ডিরেকশন এখন দেখো একই দিকে। তো বল এবং সরণের ডিরেকশন যদি একই দিকে হয়, তাহলে কৃত কাজ W সমান আমরা কি বলতে পারি, বল ইন্টু সরণ। তো ছোট পিস্টন দ্বারা কৃত কাজটা W1 সমান আমরা লিখতে পারি কি F1 ইন্টু L1, ঠিক আছে। তো সিমিলারলি যদি আমরা দেখি বড় পিস্টনের ক্ষেত্রে, বড় পিস্টনের উপর F2 বলটা উপরের দিকে প্রয়োগ করা হচ্ছে এবং এই পিস্টনটা L2 পরিমাণে উপরে উঠবে, তাই না? তো এই ক্ষেত্রে কৃত কাজটা W2 সমান আমরা কি বলতে পারি, F2 ইন্টু L2। তো যেহেতু এখানে ছোট পাত্র থেকে যে অপসারিত তরলটা সেটা যেহেতু বড় পাত্রে আসবে, তো আমরা বলতে পারি কি ছোট পাত্রের অপসারিত তরলের আয়তন এবং বড় পাত্রের বৃদ্ধিপ্রাপ্ত যে তরলটা সেটা সমান হবে। এটা আমরা বলতে পারি ছোট পাত্রের অপসারিত পানির আয়তন এবং বড় পাত্রের বৃদ্ধিপ্রাপ্ত আয়তন দুইটা কিন্তু সমান হবে, ঠিক আছে। এখানে তরল বা পানি যেটা হোক না কেন সেটার ক্ষেত্রে কিন্তু এটা আমরা বলতে পারি। তো অবশ্যই বলতে পারি কি এই V1 সমান V2। তো ছোট পাত্র থেকে কী পরিমাণ তরল অপসারিত হয়েছে একটু খেয়াল করলে দেখবা যে এই L2 পরিমাণ পানির উচ্চতা নামছে নিচে, ঠিক আছে। তো এখানে এরিয়াটা কত, এইটার এরিয়াটা কত, এটার এরিয়াটা কিন্তু A1। তো এখান থেকে এখানে এতটুকু পানি কিন্তু কমে যাবে। তো এই অংশের পানির ভলিউম কি হবে, A1 ইন্টু L1 না? তো আমরা কিন্তু লিখতে পারি কি V1 সমান A1 ইন্টু L1, আর V2 সমান সিমিলারলি কি লিখতে পারি, যেহেতু এটা L2 পরিমাণে পানির উচ্চতার বৃদ্ধি পাবে আর এই অংশের যে এরিয়াটা সেটা কি হবে A2। তো এটার ভলিউম কত হবে, A2 ইন্টু L2। আমরা লিখতে পারি কি A2 ইন্টু L2। তো এখান থেকে আমরা লিখতে পারি কি দেখো তো, তো এইখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, A1 বাই A2 সমান কি লিখতে পারি, L2 বাই L1। তো আমরা কিন্তু একটু আগেই প্রুফ করছি প্যাসকেলের যে ফর্মুলাটা সেটা থেকে প্রমাণ করছিলাম কি F1 বাই F2 সমান কি ছিল, A2 বাই A1 বাই A2, তাই না? এটা ছিল, আমরা কিন্তু একটু আগেই প্রমাণ করছি। সুতরাং এই ভ্যালুটা যদি এখানে আমরা বসাই দিই তাহলে কি লিখতে পারি, F1 বাই F2 সমান L2 বাই L1। তো সুতরাং এখান থেকে আর গুণ করলে কি হবে, F1 L1 সমান F2 L2। তো এই F1 L1 সমান কী ছিল W1, F2 L2 সমান কী ছিল W2। সুতরাং W1 সমান W2। দ্যাট মিন্স দুই ক্ষেত্রের কৃতকাজটা সমান। তো আমি এটা বলতে পারি কি এই ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীল থাকতেছে, শক্তির কোনো চেঞ্জ হচ্ছে না। শক্তি আগেও যা ছিল পরেও তা আছে। শক্তি প্রথম পাত্র যে পরিমাণ শক্তি ইউজ করা হয়েছে দ্বিতীয় পাত্রেও সেম পরিমাণ শক্তি আমরা পাইতেছি। আমরা পরবর্তী টপিকে চলে যাই, বাতাসের চাপ। তো বাতাসের চাপ হলো বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যেই বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বাতাসের চাপ বলে। তো এখন একটা কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া বাতাসের চাপ কি তাহলে উপর থেকে নিচ দিক বরাবরই কাজ করে, এরকমই থাকবে সবসময়? এটার উত্তরটা কিন্তু হবে না। রিজনটা কি, রিজন হলো কি ভাইয়া চাপ কিন্তু একটা স্কেলার রাশি, চাপের জন্য কিন্তু ডিরেকশনটা নট নেসেসারি। তো আমরা কিন্তু একটু আগেই প্যাসকেলের সূত্র পড়ছিলাম, ওটা কী ছিল, যে কোনো তরল বা বায়বীয় পদার্থে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থে চারদিকে সমানভাবে সঞ্চালিত হয়, এটা কিন্তু ছিল, তাই না? তো বায়ুতে যখন আমি উপর থেকেই একটা বল প্রয়োগ করতেছি, উপর থেকে বল প্রয়োগ করে যখন এখানে আমি একটা প্রেশার ক্রিয়েট করব, তো তখন কী হবে, এই প্রেশারটা কিন্তু চারদিকে ছড়ায় পড়বে, ঠিক আছে, চারদিকে সমানভাবে ছড়ায় পড়বে। এটা কিন্তু আমরা প্যাসকেলের সূত্রে পড়ছিলাম। তো এটা কিন্তু এখানে আমি লিখে দিছি। যদিও বাতাসের ওজনের জন্য চাপটা ক্রিয়েট হয়, বাট বাতাসের কণাগুলো তো গতিশীল থাকে। তো গতিশীল থাকার কারণে কী হবে, সেটা যেই পাত্রে থাকবে সেই পাত্রের দেয়ালে সে আঘাত করবে বা সেই পাত্রের দেয়ালে সে প্রেশার ক্রিয়েট করবে, এবং এটা ওই সেম প্রেশারেই কিন্তু সমান হবে। উপরের বাতাসের ওজনের কারণে যে চাপটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু চারদিকে সমানভাবে ছড়ায় পড়বে, ঠিক আছে। তো বাতাস যে চারদিক থেকে বল প্রয়োগ করে সেটা বোঝার জন্য একটা চমৎকার উদাহরণ আছে, সেটা আমরা দেখি। আমরা যদি টিনের বা অ্যালুমিনিয়ামের পাতলা কৌটা নিই, নর্মাল যে তার স্বাভাবিক অবস্থা আছে, স্বাভাবিক অবস্থায় তার ভিতরে বায়ু থাকে এবং এই বায়ু ভিতর থেকে বাইরের দিকে যে চাপটা দিবে বাতাসের বায়ু সেম পরিমাণে চাপ দিবে, ঠিক আছে। এই কারণে তার নর্মাল শেপটা এরকমই থাকে এবং এটা চেঞ্জ হয় না। বাট যদি সামহাও এটার ভিতরের বায়ুটাকে যদি অপসারিত করা হয় তখন কি হয়, তখন এই ভিতর থেকে তো তখন আর কেউ এটাকে
প্রেশার দিতে পারে না, তখন জাস্ট বাইরের দিকে প্রেশারটা থাকে, ঠিক আছে। এবং বাইরের কেবল প্রেশারটা থাকার কারণে এই প্রবল বায়ু চাপে এই বস্তুটা এরকম দুমড়ে মুচড়ে যায়। এটা জাস্ট শেপটা এরকম হচ্ছে না যে এটা জাস্ট চ্যাপটা হয়ে যেতেছে এরকমভাবে, এরকম না। যদি চ্যাপটা হয়ে যেত তখন আমরা বলতাম কি না এই বস্তুটাকে জাস্ট উপর থেকে এবং নিচ থেকে প্রেশার দেওয়া হচ্ছে, এর 500 থেকে কোনো রকম চাপ দেওয়া হচ্ছে না। বাট এটার শেপটা অ্যাকচুয়ালি দেখতে এরকম হয়, যেটা থেকে ইজিলি বোঝা যায় আসলে কি এই বস্তুটার উপর কি উপর থেকেও প্রেশার দিছে এবং নিচ দিয়ে বা পাশ দিয়েও প্রেশার দিছে, মানে চারদিক থেকে এটার উপর প্রেশার প্রয়োগ করা হচ্ছে। দ্যাট ইজ ওয়াই এইটা বা এই বস্তুটার শেপটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতাসের চাপের পরিবর্তন। তো বাতাসের চাপটা আসলে ভাইয়া কী ছিল? আমরা যদি কোনো স্থানে বাতাসের চাপ বার করতে চাই তখন আমরা কি করতাম, ওই স্থানের একক ক্ষেত্রফলের উপর বাতাসের যে কণাগুলো থাকতেছে সেই সবগুলা কণার ওজন নিতাম, ঠিক আছে। তো যেই ওজনটা কাজ করতেছে সেটাকে আমরা বলতাম তার বাতাসের চাপ। তো আমরা যদি দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি বলি যে এখানে একটা এরিয়া আছে, এই এরিয়ার উপর ভূপৃষ্ঠ থেকে যত উপরে যেতে থাকবো তত কী হবে, নিচের যে বাতাসের কণাগুলো সেগুলো বাদ পড়তে থাকবে না। তো ভূপৃষ্ঠ থেকে যতই উপরে উঠবো তত কী হইতে থাকবে, বাতাসের যে কণার পরিমাণটা ওই এরিয়ার একই এরিয়ার উপর বাতাসের যে কণার পরিমাণটা উপরের কণার পরিমাণগুলো কিন্তু কমতে থাকবে, কারণ এই যে বাকি কণাগুলো কিন্তু নিচে পড়ে গেছে। তো ওইগুলা কিন্তু আসলে কি তার অভিকর্ষজ বলের কারণে বা ওজনের কারণে ওইটার উপর কিন্তু বল প্রয়োগ করবে না, অভিকর্ষজ বলটা নিচের দিকে কাজ করতেছে। তো এই জন্য ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া হয় তত কী হইতে থাকে, বাতাসের প্রেশারটা কমতে থাকে। তো এখানে একটা কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া উচ্চতা বাড়ার সাথে সাথে বাতাসের চাপ যে কমতেছে সেইখানে যে গ্রাফটা আমরা দেখতেছি এই গ্রাফটা এরকম কার্ভ কেন আসছে, এটা কেন স্ট্রেট লাইন কেন আসলো না, এরকম স্ট্রেট লাইনও তো হইতে পারতো। তো এটার অ্যান্সারটাও কিন্তু এখান থেকে আমরা দিতে পারবো। দেখো স্ট্রেট লাইন কখন আসতো, যখন আসলে কি যে বাতাসের কণাগুলো এই উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গাতে সমানভাবে বিস্তৃত থাকতো, তখন আমরা বলতে পারতাম যে বাতাস নিচ থেকে উপরে গেলে বাতাসের কণাগুলো সমান হারে কমতেছে। নর্মালি ভূপৃষ্ঠের কাছেই বাতাসের যে কণাগুলো সেগুলোর ডেন্সিটি অনেক বেশি থাকে, ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসের কণাগুলো বেশি থাকে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠতে থাকবে বাতাসের কণাগুলো যে থাকবে সেগুলোর পরিমাণ কিন্তু কমতে থাকবে, ঠিক আছে। এটা কিন্তু ইউনিফর্ম না। তো এই জন্য কী হয়, প্রথম দিকে যে তোমার বলতে পারো ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যে শুরুর দিকে যে ড্রপটা হয় প্রেশারের ড্রপটা কিন্তু শুরুর দিকে বেশি হয়, অ্যান্ড পরবর্তীতে উপরের দিকে যত যাবা এখান থেকে এখানে গেলে তো দেখবা যে প্রেশারের যে পার্থক্যটা অনেক কমছে, ঠিক আছে। প্রেশার কম পরিমাণেই কমবে, বাট এইখানে কিন্তু অনেক বেশি পরিমাণেই কমবে এখান থেকে এখানে গেলে, ঠিক আছে। তো দ্যাট ইজ ওয়াই এটা আসলে কি কোনো সরলরৈখিক সম্পর্ক আসে না, এটা আসলে কি হয় একটা কার্ভ আসে, বুঝতে পারছো আই গেস। আমরা আমাদের পরবর্তী স্লাইডে বাস্তব জীবনের কিছু ইন্টারেস্টিং উদাহরণ দেখব। প্রথমে কি, মহাকাশচারীরা সবসময় চাপ নিরোধক স্পেস স্যুট কেন পরে থাকেন। স্পেস স্যুট পরার একটা রিজন হলো কি, স্পেস স্যুট পরার কারণে কিন্তু এই যে মহাকাশের যে অ্যাডভার্স কন্ডিশন, তোমার ওইখানে তাপমাত্রা অনেক হাই থাকে, ওই তাপমাত্রা তারপর ওইখানে সার্ভাইভ করা, তাছাড়া তোমার অক্সিজেন ছাড়া ওইখানে তো সার্ভাইভ করা পসিবল না, তো অক্সিজেনের সাপ্লাইয়ের জন্য এইসব কারণে কিন্তু স্পেস স্যুট পরা লাগবে। বাট চাপ নিরোধক স্পেস স্যুট পরার রিজন কিন্তু আরেকটা আছে। তো আমরা কিন্তু ব্লাড প্রেশার এই টার্মটার সাথে সবাই পরিচিত। তো আমাদের শরীরের ভিতর থেকে কিন্তু বাইরের দিকে একটা প্রেশার কাজ করে। নর্মালি পৃথিবীতে বায়ুর চাপ থাকার কারণে আমাদের শরীরের ভিতর থেকে বাহিরের দিকে যে প্রেশারটা এবং বাতাসের বাহির থেকে আমাদের শরীরের দিকে যে প্রেশারটা দুইটা একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে ফেলে, দ্যাট ইজ ওয়াই আমাদের কোনো রকম প্রবলেম হয় না। বাট মহাকাশে কিন্তু আমাদের শরীরের প্রেশারটাকে ভিতর থেকে বাহিরের দিকে প্রেশারটাকে ক্যান্সেল আউট করার জন্য কোনো রকম বাতাসের প্রেশার থাকে না। তো মহাকাশে যেহেতু প্রেশার থাকে না, ইন দ্যাট কেস কিন্তু আমাদের ওই প্রেশারের কারণে ভিতরে যে অর্গানগুলো সেগুলো এক্সপ্লোড হতে পারে এবং বিস্ফোরিত হয়ে আমরা মারা যেতে পারি। তাছাড়া আরও একটা রিজন আছে, প্রেশার কমে গেলে কিন্তু যে কোনো বস্তুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু কমে যায়। তো প্রেশার কমে যাওয়ার কারণে আমাদের যে লালা তারপর রক্ত এইসব জিনিসেরও গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অনেকটাই কমে যাবে। ইভেন 37°C তাপমাত্রায় কিন্তু তখন এগুলা বাষ্পীভূত হইতে থাকবে, ঠিক আছে। তো দ্যাট ইজ ওয়াই কিন্তু মহাকাশচারীরা সবসময় চাপ নিরোধক স্পেস স্যুট পরে থাকেন। সেকেন্ড যে এক্সাম্পলটা আছে দেখি কি, উঁচু পাহাড়ে আরোহণের সময় পর্বত আরোহীরা কী কী সমস্যার সম্মুখীন হয়। এটা অ্যাকচুয়ালি আমরা এই চ্যাপ্টারের আলোকেই এক্সাম্পলটা উত্তরগুলো বলবো। তো অবশ্যই যখন ভূপৃষ্ঠ থেকে একটা সিগনিফিক্যান্ট উপরে চলে যাবে বায়ুর যে প্রেশারটা আছে সেটা কমে যাবে, তাই না। তো বায়ু প্রেশার কমে গেলে কী হবে, আমাদের যে উপরে বায়ু প্রেশার কমার কারণে আমাদের শরীরের ভিতর থেকে যে বাহিরের দিকে যে প্রেশারটা সেটা কিন্তু বেশি থাকবে, ঠিক আছে। অ্যান্ড ওইখানে কাটা চিরা জায়গা থাকলে ওইখান দিয়ে আসলে রক্তের যে বাইর হয়ে যাওয়াটা সেটা কিন্তু একটু বেশি পরিমাণে হবে। তাছাড়া এত উচ্চতায় অক্সিজেনের পরিমাণও কিন্তু কমে যাবে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই শ্বাস প্রশ্বাস নিতেও কিন্তু কষ্ট হবে। আমরা আমাদের নেক্সট স্লাইডে আরও কিছু উদাহরণ দেখি। প্রথম যেটা আছে, প্লেন কেন বায়ুমণ্ডলের নির্দিষ্ট উচ্চতায় ওড়ে।
তো একটা জিনিস ভেবে দেখো, বায়ুমণ্ডলে যত কাছে থাকবে ততই কিন্তু বায়ুর কণার পরিমাণ বেশি থাকবে, ঠিক আছে? তো বায়ুর কণা যত বেশি থাকবে ততই কিন্তু কী হবে, ফ্রিকশন বেশি থাকবে। যত উপরের দিকে প্লেন উঠবে তত কী হবে, ফ্রিকশন কমে যাওয়ার কথা। তো এই জন্য কিন্তু প্লেন কিন্তু বায়ুমণ্ডল থেকে অনেকটা উপর দিয়ে যায়। বাট এখন কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া তাহলে আরও উপর দিয়ে কেন যায় না? তো এখানে একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো গিয়ে কি, এই যে প্লেনের যে ইঞ্জিন জ্বালানোর জন্য বা ইঞ্জিন চালানোর জন্য অক্সিজেন দরকার। কারণ ইঞ্জিনের যে জ্বালানি সেটা জ্বালানোর জন্য অক্সিজেন লাগবে, অক্সিজেনের অভাবে ওই ইঞ্জিনটা চালানো সম্ভব না। তো দ্যাট ইজ ওয়াই যদি আরও উপর দিয়ে যাইতো তাহলে কী হইতো, ওই ইঞ্জিনটা জ্বালানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেনই পাইতো না। তো দ্যাট ইজ ওয়াই এত উপরও দিয়েও যায় না, আবার এত নিচ দিয়েও যায় না। তো একটা ব্যালেন্স অবস্থান দিয়ে সেটা কিন্তু যায়, ঠিক আছে? আমরা আমাদের নেক্সট এক্সাম্পলটা দেখি, স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার বৈজ্ঞানিক কৌশল। তো একটা জিনিস ভেবে দেখো, তুমি যদি স্ট্রটাকে মুখে দিয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতলে রাখা দাও তাহলে কি আপনি ওই কোল্ড ড্রিঙ্কসটা মুখে আসবে না কিন্তু। কখন আসবে, যখন তুমি চুমুক দিবা। চুমুক দেওয়া মানে কি, তুমি তোমার মুখের যে বাতাস আছে সেটাকে তুমি সরায় ফেলবা, মুখে বায়ু শূন্য করবা। তো তখন কি হয়, ওই যে কোল্ড ড্রিঙ্কসের বোতলে তো বায়ু আছে, ও কী করবে, কোল্ড ড্রিঙ্কসের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে। বাট তোমার মুখে কি আছে, কোনো প্রেশার নাই। তো এই অবস্থায় কিন্তু কি আছে, তোমার এখানে প্রেশারের একটা তারতম্য আছে, আর এইটার কারণে কি হয়, একটা ফোর্স জেনারেট হয়। এই ফোর্সের কারণে কি হবে, তোমার যে কোল্ড ড্রিঙ্কসটার বোতল থেকে কোল্ড ড্রিঙ্কসটা মুখে চলে আসবে, ঠিক আছে? তো এটা কিন্তু কৌশল ছিল। তো এখন একটা কোয়েশন করি, ধরো তুমি স্ট্র দিয়ে পানি খাবা। তো ম্যাক্সিমাম স্ট্রর উচ্চতা কতটুকু হইলেও তুমি ইজিলি পানি খাইতে পারবা? কখন এটা ভেবে দেখছো যে স্ট্রর লেন্থ কতটুকু হইলেও আমি ইজিলি পানি খাইতে পারতাম, আর কত বেশি হয়ে গেলে আমি আর পানি মুখে তুলতে পারবো না? এই প্রশ্নের উত্তরটা আমরা পরবর্তী টপিক টরিসেলির পরীক্ষা, এই পরীক্ষা থেকে জানতে পারবো। এই টরিসেলির পরীক্ষাটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটাকে আদর্শ ধরে করা হয় আর কি। তো এই ক্ষেত্রে জি এর মানটা কত হয়, 9.80665 সামথিং লাইক দ্যাট। এই টরিসেলির পরীক্ষার জন্য প্রথমে একটা পারদপূর্ণ পাত্র নেওয়া হয়। এই পাত্রটা অবশ্যই এয়ার এক্সপোজড থাকবে এবং একটা একমুখবদ্ধ নল নেওয়া হয়, যে নলটাকে পারদ দ্বারা পূর্ণ করা হয়। তারপর নলটাকে উল্টায় ওই পারদপূর্ণ পাত্রে রেখে দেওয়া হয়। তারপর দেখা যাবে কি, এখানে যে পারদের যে উচ্চতাটা আছে সেই উচ্চতাটা কিছুটা নামে যাবে, কিছুটা নামার পরে থাইমা যাবে, সেটা পাত্রের পারদের উচ্চতার সাথে একই হাইটে আসবে না। এই নলের উচ্চতাটা পারদের উচ্চতা থেকে বেশি হবে, কারণ এখানে যে পারদের পার্টটা আছে এটা কিন্তু কি এয়ারে এক্সপোজড। তো এখানে কিন্তু কি থাকবে, বাতাসের একটা প্রেশার থাকবে, এখানে বাতাস প্রেশার দিবে, ঠিক আছে? বাট এই যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু কি খালি থাকবে, পারদের বাষ্প থাকতে পারে বাট বাতাস কিন্তু এখানে থাকবে না, ঠিক আছে? তো এটাকে অনেক সময় টরিসেলির শূন্যস্থানও বলা হয়, এটা জেনে রাখতে পারো এমসিকিউর জন্য। তো যেহেতু এখানে কোনো রকম প্রেশার থাকতেছে না, এখানে যেহেতু জাস্ট বাতাসের প্রেশারটা থাকতেছে, তো এখানে প্রেশারের ডিফারেন্স হওয়ার কারণে কী হয়, এখানে পারটা এতটুকু উচ্চতায় থাকতেছে, ঠিক আছে? এই প্রেশারটা কী করতেছে, এই পারটাকে 76 সেন্টিমিটার উচ্চতায় রাখতেছে। দ্যাট মিনস আমি বলতে পারি কি, এই পারটা 76 সেন্টিমিটার উচ্চতায় থেকে যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করতেছে, বাতাসের প্রেশারটা সেম আছে, দুটো ইকুইভ্যালেন্ট, দুইটা সমান হওয়ার কারণে তো আসলে কি আছে, এটা এরকমভাবে ব্যালেন্স থাকতেছে, তাই না? তাহলে আমরা বলতে পারি বায়ুর চাপ যে পি, সেটা পি সমান কী হবে, বায়ুর চাপ পি এটা সমান কী হবে, 76 সেন্টিমিটার পারদের চাপের সমান, তাই না? পারদের চাপ এই দুইটা সমান হবে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে পারদটা, এই পারদ তার উপরের স্তর থেকে কতটুকু নিচে আছে, এই যে এতটুকু উঁচু পারদটা সেটা কতটুকু চাপ দিবে, অবশ্যই এগুলো আমরা পড়ছিলাম, শুরুর দিকে পড়ছিলাম এই টপিকটা। পারদের এইচ উচ্চতার জন্য, এই পারদটা একটা লিকুইড, এই লিকুইডের এইচ উচ্চতার জন্য তার যে প্রেশারটা ক্রিয়েট হবে এই পয়েন্টে, সেটা কী হবে, এইচ রো জি, তাই না? এইচ রো জি। তো আমরা এটা লিখতে পারি এইচ রো জি, যে পয়েন্টটা হবে আর কি। এখানে এইচের মান কত, 0.76 মিটার, মানে 76 সেন্টিমিটার মানে তো 0.76 মিটার। রো এর মান কত হবে, পারদের ঘনত্ব 13,596, আর জি এর মানটা কী হবে, সেটা হবে 9.80665। তো এটা ক্যালকুলেট করলে ভ্যালুটা কত আসে, ক্যালকুলেট করে দেখতে পারো, সেটা কিন্তু তোমার আসবে 101,325 প্যাসকেল, ঠিক আছে? 101,325 প্যাসকেল আসবে কিন্তু। তো যেটাকে আমরা 1 অ্যাটমসফিয়ারও বলতে পারি। তো বাতাসের যে আদর্শ চাপটা আছে পি এয়ার, আমরা বলতে পারি এটা সমান কি লিখতে পারি, 1 অ্যাটমসফিয়ার, অথবা এটাকে এস ইউনিটে যদি লিখি 101,325 প্যাসকেল, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ম্যাথে কাজে লাগবে, জেনে রাখবা, মুখস্থ রাখতে হবে। তো আমরা পরবর্তী টপিকে যাই।
তো যদি আমরা বলি যে টরিসেলির যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষায় যদি আমি এই নলটাকে যদি বাঁকায় দিতাম তাহলে কি হতো? অ্যাকচুয়ালি বাঁকায় দিলেও আমাদের আসলে ম্যাটার করতো না, আমাদের আসলে ওই যে নলটা ম্যাক্সিমাম যে হাইট পর্যন্ত পারদ আছে সেই পারদের এলিভেশনটা আমরা নিতাম, মানে ভার্টিক্যাল যে উচ্চতাটা সেটা নিতাম, ঠিক আছে? যে এই উচ্চতাটা আমাদের ম্যাটার করতো। এই যে লেন্থটা এটা কতটুকু ডাজন্ট ম্যাটার, এটা বড় হইতে পারে ছোট হইতে পারে, ছোট তো হবে না, মানে বড় হইলেও আমাদের কাছে এটা ম্যাটার করতেছে না, ঠিক আছে? আমাদের কিন্তু একটা কোয়েশনের অ্যান্সার দেওয়া বাকি ছিল, যদি স্ট্র দিয়ে পানি টেনে নিতাম তাহলে কতটুকু উপর পর্যন্ত তুলতে পারতাম। এটার অ্যান্সার কিন্তু আমরা এখানেই পাবো। আমরা মাত্রই দেখলাম বাতাসের চাপ পারদকে 76 সেন্টিমিটার উপরে তুলে রাখতে পারে। তো ধরে নিলাম আমরা আবার সিম্পলিসিটির পারপাসে ধরলাম যে বাতাসের যে চাপটা সেটা পারদকে H1 উচ্চতায় ধরে রাখতে পারে, ঠিক আছে? তো সেমই বাতাসের চাপটা পানিকে H2 উচ্চতা পর্যন্ত তুলে রাখতে পারবে, ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? পারদের ক্ষেত্রে এই বাতাসের যে প্রেশার পি সমান কি জানি? H1 রো Hg পারদের ঘনত্ব ইন্টু জি। আর পানির ক্ষেত্রে কী হবে? এখানে প্রেশারটা এয়ার প্রেশার পি সমান কী হবে? H2 ইন্টু রো ডব্লিউ ইন্টু জি। তো যেহেতু আমি বাতাসের প্রেশার মাপতেছি এবং একটা জায়গায় বাতাসের প্রেশার সেম, তো এই যে বাম পাশে পি এবং এইখানে যে পি দুইটা আসলে কি সেম হবে, তাই না? তো আমি লিখতে পারি কি, এখান থেকে আমি কিন্তু এটা লিখতে পারি H1 রো এস জি ইন্টু জি সমান H2 রো ডব্লিউ ইন্টু জি, তাই না? তো এখানে দেখো আমি জি জি কাটতে পারি, তো এখান থেকে আমি কি লিখতে পারি? H1 বাই H2 সমান কি লিখতে পারি? রো ডব্লিউ বাই রো এস জি, তাই না? তো এখান থেকে চাইলে কিন্তু আমি পারদের উচ্চতাটা তো আমরা বাহির করছি অলরেডি, আমরা কিন্তু এই পারদের উচ্চতাটা ইউজ করে আমরা কিন্তু পানিকে কতটুকু উচ্চতায় রাখতে পারি সেটা কিন্তু বার করতে পারি। এই এসটার মানটা কত হবে? H1 রো এস জি বাই রো ডব্লিউ। তো এটার মান হবে H1 এর মান কত? 76 সেন্টিমিটার ইন্টু 13,596 ভাগ 1000। সো এখানে পানির উচ্চতাটা কত আসছে? 1033.296 সেন্টিমিটার, যেটাকে আমরা লিখতে পারি কি 10.33 মিটার। বুঝতে পারছো এটা কতটুকু উচ্চতা? এটা কিন্তু হিউজ উচ্চতা। আমি কিন্তু 10.33 মিটার পর্যন্ত উপর পর্যন্ত কিন্তু আমি বাতাসের প্রেশার ইউজ করে পানিকে তুলতে পারবো, ঠিক আছে? এর বেশি যদি আমি স্ট্রটাকে লম্বা রাখতাম তাহলে কিন্তু আমি ওই স্ট্র দিয়ে পানিকে আর উপরে তুলতে পারতাম না। তো বিভিন্ন পদার্থের জন্য এটা আসলে কি বিভিন্ন লিকুইডের জন্য ভিন্ন ভিন্ন হইতে পারে। তো আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, তোমরা কেরোসিনের জন্য সেটা হিসাব করে দেখো। কেরোসিনের ঘনত্বটা আমি দিয়ে দিই, রো সমান 0.8 কেজি পার মিটার কিউব হইলে এই কেরোসিনকে বাতাসের প্রেশার কতটুকু উচ্চতায় তুলে রাখতে পারবে সেটা তোমরা ক্যালকুলেট করে আমাকে জানাও, কমেন্টে অ্যান্সারটা জানাই দিও। আজকে শেষ টপিক বাতাসের চাপ ও আবহাওয়া, এটা নিয়ে এখন কথা বলবো। প্রথমে বলে রাখি বাতাসের ভলিউম বা আয়তন যেটা ভি সেটা তাপমাত্রা টি এর সমানুপাতিক। টি বাড়লে বি বাড়বে, টি কমলে ভি কমবে, ঠিক আছে? কোনো একদিনে আবহাওয়া ভালো না খারাপ বা অথবা ওই দিন ঘূর্ণিঝড় হবে কিনা সেটা মূলত বুঝতে পারবো কীভাবে? ওই এলাকার বাতাসের চাপ থেকে, ঠিক আছে? তো বাতাস সবসময় উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলে যায়। তো যেখানে উচ্চচাপ থাকতেছে এবং যেখানে নিম্নচাপ আছে, তো এই নিম্নচাপে থাকা মানে কি এখানে আসলে কি বাতাসের ডেনসিটি কম থাকে, বাতাসের ঘনত্ব কম। এই ক্ষেত্রে কিন্তু ঘনত্ব কম, বাতাসের ঘনত্ব কম। আর এই এরিয়াতে কি থাকে? বাতাসের ঘনত্ব বেশি থাকে, বাতাসের ঘনত্ব বেশি। তো তখন কি করবে? বাতাসের ঘনত্ব বেশি হওয়ার কারণে বাতাস তার উচ্চচাপের এরিয়া থেকে নিম্নচাপের এরিয়ার দিকে যাইতে থাকবে। তো যাওয়ার সময় প্রচণ্ড বেগে যাওয়ার সময় এখানে ঘূর্ণিঝড় ক্রিয়েট করবে, ঠিক আছে? তো এই ঘূর্ণিঝড়টা কোন এরিয়াতে ক্রিয়েট করবে? ঘূর্ণিঝড়টা সবসময় নিম্ন এরিয়াতেই ক্রিয়েট করবে। তো কোনো একদিন যদি আমি বলি কোনো এরিয়াতে নিম্নচাপ বিদ্যমান, তার মানে ওই এরিয়াতে খারাপ ওয়েদার চলতেছে বা ওই এরিয়াতে ঘূর্ণিঝড় আসার প্রবণতা আছে, ঠিক আছে? আর বাতাসের এই চাপটা মাপা হয় ব্যারোমিটারের মাধ্যমে, ঠিক আছে? আমরা যে আর্লিয়ার যে জিনিসটা টপিকটা পড়ছিলাম টরিসেলির পরীক্ষা, ওইটাও কিন্তু ব্যারোমিটারের মাধ্যমে করা হয়েছে। তো ব্যারোমিটারে যে স্বাভাবিক উচ্চতাটা সেটা থেকে যদি ড্রপ করে, এই উচ্চতা যদি কমে যায়, দ্যাট মিনস উইদিন নিম্নচাপ। যদি উচ্চতা বাড়ে তার মানে উচ্চচাপ আছে, ঠিক আছে? এখন কোয়েশ্চেন করতে পারো উচ্চচাপ বা নিম্নচাপ হওয়ার রিজনগুলো কি? তো উচ্চচাপ নর্মালি কিসের জন্য হয়? তাপমাত্রা কমে গেলে বাতাসের যে আয়তন ভলিউম সেটাও কমতে থাকে, ঠিক আছে? আর ভলিউম কমলে কী হবে? বাতাসের যে ডেনসিটি সেটা বাইরে যাবে। তো বাতাসের ডেনসিটি বাইরে গেলে কী হবে? ওই দিন ওই জায়গায় উচ্চচাপ থাকবে। আবার উল্টাটাও হয়, যদি তাপমাত্রা যদি বাইরে যায়, ইন দ্যাট কেস ভলিউম বাইরে যাবে, তাই না? আর একবার যদি ভলিউম বাইরে যায় তাহলে অবশ্যই কী হবে? ডেনসিটিও কমে যাবে।
তো এই ক্ষেত্রে কী হবে, নিম্নচাপের সৃষ্টি হবে, নিম্নচাপ সৃষ্টি। উচ্চচাপ, তো উচ্চচাপের এরিয়াটা নর্মালি কী হয়, শীতল এরিয়া হয়, আর নিম্নচাপের এরিয়াটা নর্মালি কী হয়, গরম হবে। ঠিক আছে, আরও একটা রিজন আছে, সেটা হলো কি আরেকটা রিজন হলো জলীয় বাষ্প বেশি থাকা। জলীয় বাষ্প বেশি থাকলেও বাতাসে নিম্নচাপ হয়। কারণ কি, জলীয় বাষ্প কী থাকে, H2O। এই H2O এর আণবিক ভর কত, 18। আবার বাতাসে যে প্রধান উপাদানগুলো নাইট্রোজেন, তারপর অক্সিজেন, এগুলোর ভর কত হয়, নাইট্রোজেনের ভর 28, অক্সিজেনের ভর 32। তো জলীয় বাষ্পের তুলনায় নাইট্রোজেন এবং অক্সিজেনের ভর কিন্তু বেশি, তো এদের জন্য কিন্তু ঘনত্ব বাড়ে। জলীয় বাষ্প থাকার কারণে কিন্তু বাতাসের ঘনত্ব হ্রাস পায়, অ্যান্ড জলীয় বাষ্প থাকার কারণে এই জন্য নিম্নচাপের সৃষ্টি হয়। তো আজকের লেকচার এই পর্যন্তই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানিও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।